তোমরা নিজেদের মতো করে সব ম্যাথ গুলো সব থিওরি গুলো পড়ে নিবে। হ্যাঁ, আমিও চেষ্টা করব পুরোটাই টাচ করার। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা হচ্ছে ভিকে মেহতা প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স 14 নম্বর চ্যাপ্টার। না থাকলেও এটা বিএলসি তে আছে, বিএলসি থেকে নামায় নিও। এমনি অনলাইনেও এই বই অ্যাভেলেবল। সাইনোসয়েডিয়াল অসিলেটরস। প্রথমে আমরা একটু ডেফিনেশন দিয়েই শুরু করি যে হোয়াট ইজ দ্য সাইনোসয়েডিয়াল অসিলেটরস। প্রথমে আমরা একটু দেখি অসিলেটর কি। Anyone any idea about what is the oscillator? স্যার ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর, তাই না? বা সিগন্যাল জেনারেটর। অসিলেটর হচ্ছে সিগন্যাল জেনারেটর, বা আমরা যে ল্যাবে ফাংশন জেনারেটর দেখছি না, জি স্যার। সেই ফাংশন জেনারেটর ইজ ওয়ান কাইন্ড অফ অসিলেটর। ওকে, ফাংশন জেনারেটর ইজ ওয়ান কাইন্ড অফ অসিলেটর। মনে আছে ফাংশন জেনারেটর কি কাজ করে ল্যাবে? জি স্যার। কি কি সিগন্যাল জেনারেট করে? সাইনোসয়েডাল, রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে ট্রায়াঙ্গুলার। সাইনোসয়েডিয়াল, রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, নয়েজ। নয়েজ নয়েজ হচ্ছে যেটা, যে সিগন্যালটা কোনো ডেফিনেশনের মধ্যে পড়ে না, সেটাই হচ্ছে নয়েজ। তার মানে ডিফারেন্ট টাইপ অফ সিগন্যাল জেনারেট করে, এবং আমরা সেই সিগন্যালের কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ করতে পারি, তারপর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। এবং আমরা দেখছি যে 1 হার্টজ থেকে প্রায় সেভারেল মেগাহার্টজ পর্যন্ত সিগন্যাল জেনারেট করতে পারে না আমাদের ল্যাবের ফাংশন জেনারেটর। দেখছো তোমরা সবাই, তাই না? তো সাইনোসয়েডিয়াল অসিলেটর, অসিলেটরটা হচ্ছে এক ধরনের ফাংশন জেনারেটর বা সিগন্যাল জেনারেটর, যেখান থেকে আমরা ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সির এনি কাইন্ড অফ সিগন্যাল জেনারেট করতে পারি। ওকে, আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার অপশন আছে, আমরা কি ধরনের সিগন্যাল জেনারেট করব সেটার আমাদের অপশন আছে। বাট আমরা এখানে এই চ্যাপ্টারটাতে স্পেসিফিক্যালি আমরা পড়বো হচ্ছে সাইনোসয়েডিয়াল অসিলেটর। দ্যাট মিন শুধুমাত্র সাইনোসয়েডিয়াল সিগন্যাল জেনারেটর, সাইনোসয়েডিয়াল সিগন্যাল জেনারেটর। ওকে, তো ইলেকট্রনিক্সে কিন্তু সাইনোসয়েডিয়াল সিগন্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো বর্তমানে রেডিও, টেলিভিশন, মোবাইল কমিউনিকেশন যেগুলো, সেখানে তো অনেক হাই ফ্রিকোয়েন্সি লাগে, তাই না? আমাদের 5G মোবাইল কমিউনিকেশনের কথা যদি বলো, এটা 3 GHz থেকে 40 GHz পর্যন্ত সিগন্যাল ব্যবহার করে। এরপরে রেডিও, টেলিভিশন চ্যানেলগুলো মেগাহার্জ রেঞ্জের সিগন্যাল ব্যবহার করে। এই যে মেগাহার্জ, গিগাহার্জ বা টেরাহার্জ রেঞ্জের ফ্রিকোয়েন্সি, এগুলো সাইনোসয়েডিয়াল ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ওকে, এই সিগন্যালগুলো কিভাবে উৎপন্ন করা হয় ইলেকট্রনিক্সে? যে ডিভাইসের মাধ্যমে জেনারেট করা হয় এই যে হাই ফ্রিকোয়েন্সির সাইনোসয়েডিয়াল সিগন্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন বা রেডিও কমিউনিকেশন, এইসব জায়গায় সেই ডিভাইসটার নামই হচ্ছে সাইনোসয়েডিয়াল অসিলেটর। ওকে, সো তোমাদেরকে যদি বলা হয় যে ডেফিনেশন দিতে, দেখো সাইনোসয়েডিয়াল অসিলেটর হচ্ছে একটা কি, দেখো তো, ইলেকট্রনিক ডিভাইস যেটা কি কি জেনারেট করে, সাইনোসয়েডিয়াল সিগন্যাল জেনারেট করে। কত ফ্রিকোয়েন্সির বলো তো, কত ফ্রিকোয়েন্সির? আমাদের যতখানি লাগবে স্যার। ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সির, এই যে আমি এখানে ইন্ডিকেট করতেছি এটার ডেফিনেশন থেকে। ওকে, তার মানে কয়েকটা জিনিস, ইলেকট্রনিক ডিভাইস এটা একটা, এবং সাইনোসয়েডিয়াল অসিলেশন জেনারেট করে কি ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, এবং সেই ফ্রিকোয়েন্সিটা কত, ফিউ হার্টজ টু সেভারেল, কত, মেগাহার্টজ। ফিউ হার্টজ টু সেভারেল মেগাহার্টজ। তোমরা যে বাসা বাড়িতে বসে আছো সেখানেও কিন্তু সাইনোসয়েডিয়াল সিগন্যাল আছে, আছে না? জি স্যার।
ওইটার ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ স্যার। 50 হার্জ। ওই ফ্রিকোয়েন্সির উপর আমাদের কোনো হাত আছে? না স্যার। 50 হার্জ ইজ ভেরি লো ফ্রিকোয়েন্সি। এবং আম, আমাদের বাসা বাড়িতে যে সাইনোসোডিয়াল সিগন্যালটা আসতেছে, ইন্ডাস্ট্রিতে যে সাইনোসোডিয়াল সিগন্যালটা যাচ্ছে, সেগুলো কোত্থেকে আসতেছে? কার মাধ্যমে জেনারেট হচ্ছে? জেনারেটর স্যার। জেনারেটরের মাধ্যমে। বাংলাদেশে যত পাওয়ার স্টেশন আছে, সমস্ত পাওয়ার স্টেশনে কি আছে? নাথিং বাট জেনারেটর। ওকে, যে ধরনের পাওয়ার স্টেশনই হোক না কেন, ডিজেল হোক, গ্যাস হোক, আহ, পানি বিদ্যুৎ কেন্দ্র হোক, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হোক, সেখানে কি আছে? নাথিং বাট জেনারেটর। এবং সেই জেনারেটরগুলো হাই ফ্রিকোয়েন্সি, হাই ভোল্টেজ প্রডিউস করতেছে, হাই পাওয়ার জেনারেট করতেছে। বাট ওদের কিন্তু ওরা যে সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট করতেছে জেনারেটরগুলো, সেগুলোর একটা জিনিস কিন্তু ফিক্সড। সেটা কি? ফ্রিকোয়েন্সি। এবং সেটা কত? 50 হার্টস। ওকে, সো আমার কিন্তু হাই ফ্রিকোয়েন্সি সাইনোসোডিয়াল সিগন্যাল যখন লাগবে, তখন কিন্তু ওই জেনারেটর থেকে যে সিগন্যাল আসতেছে, সাইনোসোডিয়াল সিগন্যাল আসতেছে, সেটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তাহলে তোমাকে যদি বলা হয় জেনারেটর এবং সাইনোসোডিয়াল অসিলেটরের মধ্যে পার্থক্য কি? জেনারেটরগুলোর যে জেনারেটরগুলো এসি সিগন্যাল উৎপন্ন করে, তাদের একটা আলাদা নাম আছে, জানো কেউ? অল্টারনেটর বলা হয়। মেশিন মনে হয় তোমাদের পড়ানো হয়েছে বা হবে। এসি সিগন্যাল জেনারেটর গুলোর আর একটা নাম হচ্ছে অল্টারনেটর, তাই না? বা জেনারেটর বললেও কোনো সমস্যা নেই। তাহলে অল্টারনেটর বা জেনারেটরের সাথে সাইনোসোডিয়াল অসিলেটরের পার্থক্য কোথায়, এটা যদি তোমাকে কোশ্চেন করা হয়, তোমার অ্যান্সার কি হবে? স্যার জেনারেটর এনিওয়ান? ফ্রিকোয়েন্সি চাইলে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু অক্সিলেটরের হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আমরা। জেনারেটর লো ফ্রিকোয়েন্সি জেনারেট করে, আর অসিলেটর ডিজায়ার ফ্রিকোয়েন্সি স্যার। অনেক ডিজায়ার্ড হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে, তাই না? সেভারাল মেগাহার্টজ, মানে কি গিগাহার্টজ রেঞ্জ পর্যন্ত। এবং জেনারেটর গুলো কি ইলেকট্রনিক ডিভাইস? না স্যার, মেকানিক্যাল। মেকানিক্যাল ডিভাইস। জেনারেটর ইজ এ মেকানিক্যাল ডিভাইস বা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। জেনারেটরকে মেকানিক্যাল না বলে আমাদের বলা উচিত কি? ইলেকট্রো মেকানিক্যাল ডিভাইস। বাট সাইনোসোডিয়াল অসিলেটর কি? এই যে ডেফিনেশনে শুরুতেই বলা আছে কি? অবশ্যই ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক ডিভাইস। এবং জেনারেটর হচ্ছে একটা বিশাল বড় বড় ব্যাপার স্যাপার। ওটা তো আর ইলেকট্রনিক্সে তুমি ব্যবহার করতে পারবে না, পারবা? ওটা তো সম্ভব না, তাই না? মেইন পার্থক্যটাই হচ্ছে জেনারেটরের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে গেলে আমার জেনারেটরের কনস্ট্রাকশনই চেঞ্জ করতে হবে। কোম্পানি থেকে যখন ম্যানুফ্যাকচারাররা ধরো তোমার জেনারেটরটা তৈরি করছে, সেই সময় ভিতরে যে পোল সংখ্যা, তোমরা পড়ছো কিনা আমি জানি না, মেশিন ভিতরে যে পোল সংখ্যা কনস্ট্রাকশনের সময়, সেটার উপর ডিপেন্ড করতেছে কিন্তু ফ্রিকোয়েন্সি। তার মানে জেনারেটর থেকে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে গেলে আমাকে ভিতরে পোল চেঞ্জ করতে হবে, এবং সেখানে হাই ফ্রিকোয়েন্সি কখনোই জেনারেট করা সম্ভব না, কারণ অত পরিমাণ পোল তো দেওয়া সম্ভব না। ওকে, বাট মানে সো হাই ফ্রিকোয়েন্সি আমরা প্রডিউস করবো কোথা থেকে? হাই ফ্রিকোয়েন্সি সাইনোসোডিয়াল সিগন্যাল যখন লাগবে, সাইনোসোডিয়াল অসিলেটর থেকে। ঠিক আছে, আমি যে কথাবার্তাগুলো বললাম সেই কথাবার্তাগুলোই এখানে বলা আছে। ওকে, তোমরা একটু পড়ে নিবা। অ্যাডভান্টেজ, এখানে মূলত অ্যাডভান্টেজ এবং অল্টারনেটরের সাথে এটার পার্থক্যটা বলা আছে। এই যে দেখো, এখানে বলা আছে অলদো অসিলেশন ক্যান বি প্রডিউস by mechanical device alternator, but electronic oscillator have follow the advantage, তাই না? An oscillator can produce waveforms small 20 Hz to extremely high frequency greater than 100 megahertz. But এটা কি অল্টারনেটর পারবে? অল্টারনেটর তো পারবে না। অল্টারনেটর সর্বোচ্চ 50 থেকে 60 হার্জ পর্যন্ত জেনারেট করতে পারবে। বাংলাদেশে তো ফিক্সড 50 হার্জ, জাপান এবং ইউএসএ তে 60 হার্জ। ওকে, সো এটা অল্টারনেটর দিয়ে সম্ভব না। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য জেনারেটর বা অল্টারনেটর অ্যান্ড সাইনোসোডিয়াল অসিলেটর। দুইটাই কিন্তু সাইনোসোডিয়াল সিগন্যাল প্রডিউস করে, বাট দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এখানে। ওকে,
তোমরা সবাই একটু এই ইন্ট্রোডাকশনটা পড়ো তো। এই সবাই আসো না ঘুমাইছো? যারা যারা আসো তারা কি ঘুমাচ্ছ? ওকে, এই ইন্ট্রোডাকশনটুকু পড়ো। পড়ছো? জি স্যার। ওকে, তার মানে আমার মনে হয় অসিলেটর বা সাইনোসোডিয়াল অসিলেটর সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের হয়ে গেছে যে এটা কি ধরনের কাজ করে, তাই না? জি স্যার। এখন আমরা একটু আসি যে সাইনোসোডিয়াল অসিলেশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ড্যাম্প অসিলেশন আর এটাকে বলা হচ্ছে আনড্যাম্প অসিলেশন। সাইনোসোডিয়াল অসিলেশন যেটা দুই ধরনের। ড্যাম্প শব্দটার মানে কি জানো তোমরা? ড্যাম্প শব্দের অর্থ কি জানো? খারাপ বুঝে স্যার এটা নাকি? আমরা বলি না যে দেয়ালের কালারটা ড্যাম্প হয়ে গেছে বা খাবারটা ড্যাম হয়ে গেছে, তাই না? গ্রাজুয়ালি কি হয়ে যাওয়া, ডিক্রিজের দিকে যাওয়া, তাই না? গ্রাজুয়ালি কোনো কিছু যখন মানে খারাপের দিকে যায়, স্ট্রেংথ দুর্বল হতে থাকে, তখন সেটাকে আমরা ড্যাম্প বলতে পারি। দেখো তো, এই যে এই সাইনোসোডিয়াল অসিলেশনটা, এটা তো সাইনোসোডিয়াল সিগন্যাল আমরা সবাই চিনি, তাই না? চিনি না? জি স্যার। এই সাইনোসোডিয়াল সিগন্যাল, এটা হচ্ছে একটা পিরিয়ড, এটা হচ্ছে একটা পিরিয়ড, এটা হচ্ছে একটা পিরিয়ড। প্রত্যেকটা পিরিয়ডে পজিটিভ এবং নেগেটিভ পিক একই রকম না? প্রত্যেকটা স্যার। পিরিয়ড, এই পিরিয়ডে পজিটিভ পিক যেমন, এই পিরিয়ডে পজিটিভ পিক তেমন, এই পিরিয়ডে পজিটিভ পিক তেমন। ফর এক্সাম্পল সামনের দিকে আমাদের যা যাচ্ছে একই রকম স্টাইল। সো এটাকে আমরা বলতে পারি, এই ধরনের অসিলেশনকে আমরা কি বলতে পারি? ড্যাম্প হয়ে গেছে না আনড্যাম্প অবস্থায় আছে? আনড্যাম স্যার। আনড্যাম্প। আর এই অসিলেশনটার দিকে খেয়াল করো, শুরুতে যে ধরনের স্ট্রেংথ ছিল, সময়ের সাপেক্ষে টাইমের রিসপেক্টে ধীরে ধীরে সিগন্যালের স্ট্রেংথ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কমে যাচ্ছে। এই ধরনের সাইনোসোডিয়াল অসিলেশনকে আমরা বলবো হচ্ছে কি অসিলেশন? ড্যাম্প অসিলেশন। ওকে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। তো আমরা আসলে সাইনোসোডিয়াল অসিলেটর থেকে যে কি ধরনের অসিলেশন প্রডিউস করা আমাদের টার্গেট হবে? আনড্যাম ড্যাম্প স্যার। আর আনড্যাম্প? অবশ্যই আনড্যাম্প অসিলেশন। ওকে, তো আমাদের সাইনোসোডিয়াল অসিলেটর থেকে আমাদের অবশ্যই টার্গেট থাকবে আমাদের যে সিগন্যালটা জেনারেট করব, সাইনোসোডিয়াল সিগন্যাল, সেটা যেন কি হয়? অবশ্যই আনড্যাম্প হয়, তাই না? অবশ্যই আওয়ার টার্গেট টু প্রডিউস কি অসিলেশন? আনড্যাম্প অসিলেশন। ওকে, এখন আসি যে এই যে সাইনোসোডিয়াল অসিলেশন প্রডিউস হয়, এটা কিভাবে প্রডিউস হয়? এটা যে সার্কিট দ্বারা এই সাইনোসোডিয়াল অসিলেশন, হাই ফ্রিকোয়েন্সি সাইনোসোডিয়াল সিগন্যাল তৈরি করা হয়,
সেই সার্কিটের মূল সার্কিটের নাম হচ্ছে অসিলেটরি সার্কিট। ওকে, যে ইলেকট্রনিক সার্কিট দ্বারা এই হাই ফ্রিকোয়েন্সি সাইনোসোডিয়াল ওয়েভটা তৈরি করা হয়, সেই মূল সার্কিটের নাম, এর সাথে আরো অনেক সার্কিট অনেক অ্যাড হবে, সেগুলো আমরা পরে ধীরে ধীরে দেখাবো। বাট মূল পার্ট যেটা, সেটার নাম হচ্ছে অসিলেটরি সার্কিট, বা এটাকে ট্যাঙ্ক সার্কিটও বলা হয়। এই ট্যাঙ্কটা হচ্ছে পানির ট্যাঙ্কির ট্যাঙ্ক। মানে ট্যাঙ্ক মানে কি, যা কোনো কিছু ধরে রাখে, তাই না? ধরে রাখে। আমরা পরে দেখবো এটাকে কেন ট্যাঙ্ক সার্কিট বলা হচ্ছে। ওকে, তাহলে আমাদের মূল সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেটরের যে সার্কিট, সেই সার্কিটের নাম হচ্ছে অসিলেটরি সার্কিট, বা কি বললাম, ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিট। ওকে, তো এইখানে আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখতে চাচ্ছি যে কিভাবে ট্যাঙ্ক সার্কিটের মাধ্যমে সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট করা হয়, তৈরি করা হয়, প্রডিউস করা হয়। ট্যাঙ্ক সার্কিটটা হচ্ছে জাস্ট এই সার্কিটটাই হচ্ছে ট্যাঙ্ক সার্কিট বা মূল অসিলেটরি সার্কিট। এই সার্কিটে কি আছে বলতো? একটা ক্যাপাসিটর, একটা ইন্ডাক্টর। এই সার্কিটে আছে একটা ক্যাপাসিটর এবং একটা ইন্ডাক্টর। এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ইন্ডাক্টর। এবং এরা কি অবস্থায় আছে? সিরিজে আছে, ক্লোজ সার্কিট অবস্থায় আছে, তাই আছে না? সিরিজে ক্লোজ সার্কিট অবস্থায় আছে। ওকে, এখানে কি কোনো রেজিস্টর আছে? না স্যার। কোনো এক্সটার্নাল কোনো সোর্স আছে? না স্যার। নাই। শুধুমাত্র কি আছে সার্কিটে? একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর ক্লোজ অবস্থায় আছে, সিরিজে আছে। ওকে, সিরিজ কম্বিনেশন অফ এ ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর ইন ক্লোজ সার্কিট। এই সার্কিট থেকে আমরা দেখব যে হাই ফ্রিকোয়েন্সির সাইনোসোডিয়াল বা হাই ফ্রিকোয়েন্সি বা ডিজায়ার্ড হাই ফ্রিকোয়েন্সির সাইনোসোডিয়াল সিগন্যাল আমরা প্রডিউস করতে পারবো কিভাবে, উইদাউট এনি সোর্স। এটা আমরা একটু দেখি। 4টা স্টেপে আমি এই জিনিসটা বইয়েও ব্যাখ্যা করা আছে, আমরা এখানে দেখি 4টা স্টেপে। ওকে, প্রথম স্টেপ আমরা দেখতে পাচ্ছি যে একটা এলসি কম্বিনেশন। এখানে যদিও দেখতে পাচ্ছি যে এখানে কোনো ব্যাটারি নাই, বর্তমানে নাই এবং ভবিষ্যতে থাকবে না, কিন্তু এই সার্কিটে আগে একটা ব্যাটারি ছিল। এই সার্কিটে আগে কি ছিল? একটা ডিসি ব্যাটারি ছিল, বর্তমানে নাই। দেখো তো, ব্যাটারির পজিটিভ টার্মিনাল ক্যাপাসিটরের এই আপার প্লেটের সাথে যুক্ত ছিল এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ক্যাপাসিটরের লোয়ার প্লেটের সাথে কানেক্টেড ছিল। ইজ ইট ক্লিয়ার? ফার্স্ট স্টেপ। জি স্যার। এটা কিন্তু ছিল, একটা ব্যাটারি লাগানো ছিল এই সার্কিটে এবং ব্যাটারির পজিটিভ টার্মিনাল আপার প্লেট এবং নেগেটিভ টার্মিনাল লোয়ার প্লেটের সাথে কানেক্টেড ছিল। কিন্তু বর্তমানে কি করা হয়েছে? এই ব্যাটারিটা খুলে দেওয়া হয়েছে। এই যে এই সুইচ দিয়ে বোঝানো হয়েছে ব্যাটারিটা বর্তমানে আর এই সার্কিটে নাই এবং ভবিষ্যতেও কখনো এই ব্যাটারি আর লাগানো হবে না। ব্যাটারি যখন ছিল তখন বলো তো, ব্যাটারি থেকে এই ক্যাপাসিটর কি হবে? চার্জ হবে স্যার। চার্জ নেবে। ব্যাটারির পজিটিভ টার্মিনাল যে প্লেটের সাথে যুক্ত ছিল সেই প্লেট পজিটিভ চার্জ ধারণ করবে এবং নেগেটিভ টার্মিনাল যে প্লেটের সাথে যুক্ত ছিল সেই প্লেট কি চার্জ ধারণ করবে? নেগেটিভ। নেগেটিভ চার্জ ধারণ করবে। ধারণ করার পরে যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন সুন্দর মতো আমরা ব্যাটারিটা খুলে দিয়ে সার্কিটটা কি করে দিছি? ক্লোজ করে দিছি। সার্কিটটা এখন ক্লোজ সার্কিট। এই সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে এবং এই সার্কিটে কোনো ব্যাটারি সোর্সও নাই। এটুকু কি ক্লিয়ার? জি স্যার। তাহলে ইনিশিয়ালি ব্যাটারিটা ইউজ করা হয়েছে কেন? শুধুমাত্র ক্যাপাসিটরকে চার্জ দেওয়ার জন্য। এবং ক্যাপাসিটর একবার ফুল চার্জ হয়ে যাওয়ার পরে এই ব্যাটারিটা ওপেন করে দেওয়া হয়েছে, ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে এবং আর কখনো এই ব্যাটারি লাগানো হবে না। এখন ক্যাপাসিটর যে বর্তমানে এই অবস্থায়
ক্যাপাসিটরের মধ্যে ফুল চার্জ আছে না? জি স্যার। এখন ক্যাপাসিটর কি সারা জীবন এই চার্জ ধরে রাখবে? ক্যাপাসিটর কিন্তু একটা সময় কি করবে, এই চার্জটা ডিসচার্জ করবে বা চার্জটা ছেড়ে দিবে। এখন ক্যাপাসিটর কোন দিকে চার্জ ছাড়বে? আপার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে, তাই না? এই যে দেখো, ক্যাপাসিটর এইদিকে চার্জ ছেড়ে দিবে। যদিও এই সার্কিটে কোনো ব্যাটারি নাই, তারপরেও ক্যাপাসিটর যখন চার্জ ছেড়ে দিবে তখন এই সার্কিটের মধ্যে কি ফ্লো হবে? ইলেকট্রিক চার্জ যখন ফ্লো হবে, দ্যাট মিন সেটাকে আমরা কি বলি? ফ্লো অফ চার্জটাকে আমরা কি বলি? কারেন্ট বলি, তাই না? তো যদিও এই সার্কিটে কোনো ব্যাটারি নাই, তারপরেও ক্যাপাসিটর যখন চার্জ ডিসচার্জ করবে তখন এই সার্কিটের মধ্য দিয়ে কি ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে। এই কারেন্টটা কার মধ্য দিয়ে যাচ্ছে? ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে। ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে না? আমরা জানি যে ফ্যারাডে বলছে যে কোনো একটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে বা কয়েলের ভিতর দিয়ে যখন কোনো কারেন্ট ফ্লো করে তখন সেই কয়েলের চারপাশে কি উৎপন্ন হয়? ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। আর যদি কোনো কয়েলের চারপাশে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় তাহলে সেইখানে কি উৎপন্ন হয় বলতো? ভোল্টেজ। ভোল্টেজ উৎপন্ন হয়। সেই ভোল্টেজকে যদি আমরা দেই হচ্ছে, নাম দেই হচ্ছে ই, সেই ই এর মান কত? এন ডি ফাই বাই এ। এন ডি ফাই বাই ডিটি না? জি স্যার। জি স্যার। এখানে এনটা কি? পাক সংখ্যা স্যার। কয়েলের পাক সংখ্যা, ফাইটা হচ্ছে ফ্লাক্সের রেট অফ চেঞ্জ। ফ্লাক্সের পরিমাণ যখন বেশি হবে তখন ইনডিউস ভোল্টেজের পরিমাণ কেমন হবে? বেশি স্যার। বেশি হবে। ফ্লাক্সের পরিমাণ কখন বেশি হবে? যখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। ওকে, তার মানে দেখো তো, ক্যাপাসিটর যখন চার্জ ছাড়তে ছাড়তে এই অবস্থায় ক্যাপাসিটরের মধ্যে চার্জ আছে আর? না স্যার। সব চার্জ ছেড়ে দিচ্ছে। তার মানে যখন ক্যাপাসিটর ফুল ডিসচার্জ হয়ে যাবে, ক্যাপাসিটর যখন কি হবে? ফুল ডিসচার্জ হবে, তখন এইখানে ফ্লাক্সের পরিমাণ কি ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম স্যার। ম্যাক্সিমাম। তখন কি হবে? ম্যাক্সিমাম ভোল্টেজ প্রডিউস হবে। আমরা একটু দেখি, এই যে ইনডিউস ভোল্টেজ যদি আমরা ই যদি ড্র করি, শুরুতেই কি ভোল্টেজ ছিল না? জিরো। কখন জিরো ছিল বলতো? যখন ক্যাপাসিটরের ভিতর ফুল চার্জ ছিল, চার্জ যখন ছেড়ে দেয় নাই তখন জিরো ভোল্টেজ। ধীরে ধীরে যখন ক্যাপাসিটর চার্জ ছেড়ে দিচ্ছে, ইন্ডাক্টরের দুই পাশে কি উৎপন্ন হচ্ছে? ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। ভোল্টেজ উৎপন্ন হতে হতে একটা সময় যখন ক্যাপাসিটর কি হয়ে যাবে? ফুল ডিসচার্জ হয়ে যাবে, তখন ম্যাক্সিমাম ফ্লাক্স কিন্তু ইন্ডাক্টরে থাকবে। তখন আমাদের ইনডিউস ভোল্টেজ কি ম্যাক্সিমাম না? জি স্যার। ম্যাক্সিমাম। এখন এরপরে এই ভোল্টেজের কারণে কিন্তু আবার কি হবে? কারেন্ট ফ্লো হচ্ছে না? জি স্যার। এই ভোল্টেজের কারণে আবার কারেন্ট ফ্লো হচ্ছে না? এই কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে? এই দিকে ফ্লো হচ্ছে। এবং দেখো, যে ভোল্টেজটা প্রডিউস হচ্ছে সেই ভোল্টেজের এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তার মানে এই প্লেটের সাথে, ক্যাপাসিটরের এই প্লেটের সাথে বর্তমানে এই প্লেট নিচের প্লেটের সাথে কোন টার্মিনাল যুক্ত আছে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। তার মানে এই প্লেটে বর্তমানে কি চার্জ ধারণ করবে? পজিটিভ চার্জ। আর আপার প্লেটে কি চার্জ ধারণ করবে? নেগেটিভ। নেগেটিভ চার্জ। যখন ক্যাপাসিটর আবার চার্জ হচ্ছে তখন ফ্লাক্স ধীরে ধীরে কি হচ্ছে? কমে যাচ্ছে।
ফ্লাক্স কমতে কমতে যখন ফ্লাক্সের পরিমাণ 0, তখন ক্যাপাসিটরের মধ্যে ফুল কি, ক্যাপাসিটর যখন আবার ফুল চার্জ, তখন এখানে ফ্লাক্সের পরিমাণ কত, 0। 0 তার মানে প্রথমে সাইন ওয়েভ 0 থেকে সাইন ওয়েভ প্রডিউস হয়েছিল ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম থেকে আবার কি হয়েছে, 0 তে গেছে। বলতো এই যে এই পয়েন্ট অবস্থায় ক্যাপাসিটরের চার্জ কত ছিল, ফুল ডিসচার্জ। এই পয়েন্টে এসে ক্যাপাসিটরের চার্জ কত, ফুল চার্জ ফুল চার্জ। এখন ক্যাপাসিটর আবার ফুল চার্জ, কিন্তু দেখো তো আগে যে ডিরেকশনে ক্যাপাসিটর চার্জ ছিল, এখন কি সেই ডিরেকশনে ক্যাপাসিটর চার্জ না অপোজিট, পজিটিভ স্যার অপোজিট। তার মানে ক্যাপাসিটর যখন চার্জ ছেড়ে দিবে তখন কারেন্ট যে ফ্লো হবে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। সো ইন্ডাক্টরের ভিতর যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা কি আবার ওই এই একই ডিরেকশনেও ইনডিউস হবে না অপোজিট ডিরেকশনে, অপোজিট স্যার অপোজিট ডিরেকশনে। সো এই মুহূর্তে যে ইন্ডাক্টরের ভিতর ভোল্টেজটা প্রডিউস হবে সেটা কিন্তু এই অপোজিট ডিরেকশনে। আবার যখন ম্যাক্সিমাম ভোল্টেজ, আবার যখন ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে তখন কিন্তু আবার অপোজিট ডিরেকশনে চার্জ হবে, এবং এটা হচ্ছে মিনিমাম ভোল্টেজ। তাহলে এটা একটা সাইকেল হলো না। জি স্যার এই সাইকেলটা ফার্স্ট কোয়ার্টার সাইকেল কখন হয়েছিল, যখন ক্যাপাসিটর চার্জ ছেড়ে দিতে দিতে ম্যাক্সিমাম ভোল্টেজ প্রডিউস হয়েছিল ইন্ডাক্টরে, আবার যখন ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করছে ম্যাক্সিমাম চার্জ হয়েছে, আবার অপোজিট ডিরেকশনে চার্জ ছেড়ে দিছে, আবার অপোজিট ডিরেকশনে আবার চার্জ ধরে নিচ্ছে, তাই না? এই চারটা ঘটনা যখন ঘটে গেছে তখন এটাকেই আমরা একটা সাইন ওয়েভ বলি না। এই চারটা ঘটনা যখন ঘটছে এটাকে আমরা তো একটা সাইন ওয়েভ বলি, তাই না কি? তাহলে বলো তো এইখানে যে সাইনোসোডিয়াল অসিলেশনটা প্রডিউস হলো এটা কার কারণে হয়েছে, মূল কারণটা কি? এখানে যে সাইনোসোডিয়াল অসিলেশন প্রডিউস হয়েছে এটার মূল কারণ হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের মধ্যে চার্জের আদান প্রদান, তাই নয় কি? এখানে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের মধ্যে চার্জের আদান প্রদানের কারণে কিন্তু এই সাইনোসোডিয়াল অসিলেশনটা প্রডিউস হয়েছে, তাই হয়েছে না? জি স্যার একই ঘটনা, এই সার্কিটটা তো বর্তমানে ক্লোজ আছে, এই ঘটনা আবার ঘটতে থাকবে না, এটা জাস্ট রিপিট হতে থাকবে না? যতক্ষণ পর্যন্ত চার্জ ভিতরে আছে, স্টোর অবস্থায় আছে, ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হতে থাকবে এবং এই ধরনের সাইনোসোডিয়াল অসিলেশন প্রডিউস হতে থাকবে, তাই নয় কি? জি স্যার ওকে, এখন বলো তো এই যে এইটুকু সময়কে আমরা কি বলি, সাইনোসোডিয়াল সিগন্যালের এইটুকু সময়কে আমরা কি বলি, স্যার টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড। এখন এই টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করতেছে এখানে, স্যার চার্জ এবং ডিসচার্জের মধ্যে কত সময় লাগতেছে, তাই না? এখন চার্জ এবং ডিসচার্জ যদি খুব দ্রুত হয় তাহলে এই টাইম পিরিয়ডটা কমে যাবে নাকি বেড়ে যাবে? স্যার কমে যাবে স্যার। কমে যাবে। চার্জ এবং ডিসচার্জ যত দ্রুত হবে, দ্রুত চার্জের এক্সচেঞ্জ হবে, তত টাইম পিরিয়ডটা কমে যাবে। আর টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির একটা কি আছে, ব্যস্তানুপাতিক রিলেশন সম্পর্ক আছে। জি স্যার। তার মানে কত, যদি হাই ফ্রিকোয়েন্সি প্রডিউস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, টাইম পিরিয়ডটা বাড়াইতে হবে আর কমাইতে হবে? স্যার কমাইতে হবে। কমাইতে হবে কমাইতে হবে। টাইম পিরিয়ড কমানোর উপায় কি? স্যার আমাদের এখানে স্যার চার্জটা বাড়াইতে হবে স্যার। না, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে চার্জের আদান প্রদানের সময়টাকে কমাইতে হবে, তাই না? জি স্যার। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর নিজেদের মধ্যে যত দ্রুত চার্জের আদান প্রদান করতে পারবে টাইম পিরিয়ডটা তত কমে যাবে। আর আমরা জানি টাইম পিরিয়ড কমা মানেই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া। আর এই যে টাইম, তাহলে ইন্ডাক্টর ক্যাপাসিটর কতক্ষণে চার্জ ছেড়ে দিবে আর কতক্ষণে চার্জ ধরবে এটা ডিপেন্ড করে ক্যাপাসিটরের কিসের উপর, টাইম কনস্ট্যান্টের উপর।
টাইম কনস্ট্যান্টের নাম শুনছো না? স্যার টাউ। টাউ। ওকে, তো ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ভ্যালুর উপর ডিপেন্ড করবে কত দ্রুত চার্জের আদান প্রদান হবে। তোমরা বলো তো, ক্যাপাসিটর ও ইন্ডাক্টরের ভ্যালু বেশি হলে চার্জের আদান প্রদান দ্রুত হবে না কম হলে দ্রুত হবে? কম হলে স্যার। কম হবে। এই কারণে দেখো, এই সার্কিট থেকে যে ফ্রিকোয়েন্সি প্রডিউস হবে তার মানে ভ্যালুটা কত দেখো তো। এই সার্কিট থেকে যে ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল সিগন্যাল উৎপন্ন হবে সেই ফ্রিকোয়েন্সির ইকুয়েশন কত? 1/2/√LC। তার মানে এই ইকুয়েশন থেকেই তো বোঝা যাচ্ছে যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালু যত কম হবে আমার ফ্রিকোয়েন্সির মান তত কি হবে? বেশি হবে স্যার। বেশি হবে। কারণ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালু যদি লোয়ার হয় তাহলে এদের মধ্যে চার্জিং এবং ডিসচার্জিং টাইমটাও কি হবে? কম হবে, তাই না? চার্জিং এবং ডিসচার্জিং টাইমটাও কম লাগবে। এখন কথা হচ্ছে, এই সার্কিটে একবার চার্জ দিয়ে ব্যাটারির এখান থেকে খুলে ফেলছি, আর কি আর চার্জ দেওয়ার ব্যবস্থা আছে বাইরে থেকে? না স্যার। না স্যার। কিন্তু তারপরেও আমরা বলতেছি যে এই সার্কিট যতক্ষণ পর্যন্ত এই সার্কিটের মধ্যে চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সাইনোসয়েডাল অসিলেশন তৈরি হতেই থাকবে। কেন বলতেছি এটা? কারণ আমরা ধরে নিছি আইডিয়াল কেসে যে এইখানে যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এটা পিওর ইন্ডাক্টর ক্যাপাসিটর। আর আমরা জানি ইন্ডাক্টর ক্যাপাসিটর ধর্ম হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর যদি পিওর হয় এটার কোনো কি নাই, লস নাই। জি স্যার, লস কোনো নাই। ওকে, লস ফ্রি ডিভাইস ইন্ডাক্টর ক্যাপাসিটর। যদি এখানে রেজিস্টর থাকতো তাহলে কি এই ঘটনা ঘটতো? না স্যার। না স্যার। রেজিস্টর কি করতো? প্রত্যেকবার চার্জ আদান প্রদানের সময় কিছু চার্জ নিজে কি করতো? স্যার নষ্ট করে দিত স্যার। নষ্ট করে লস্ট হয়ে যেত। যেহেতু কোনো রেজিস্টিভ ইফেক্ট নাই বলে আমরা চিন্তা করছি যে এখানে পিওর ইন্ডাক্টর ক্যাপাসিটর, কাজে একবার চার্জ দিয়ে, এই কারণে তো এটার নাম হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। একবার চার্জ দিয়ে চার্জটাকে ধরে রাখা হয়েছে, সেই চার্জ আদান প্রদান যতক্ষণ পর্যন্ত হতে থাকবে এদের মধ্যে সাইনোসয়েডাল অসিলেশন প্রডিউস হতে থাকবে। কিন্তু কথা হচ্ছে, যদিও আমরা ধরে নিচ্ছি যে আইডিয়াল ইন্ডাক্টর ক্যাপাসিটর, কিন্তু পৃথিবীতে তুমি আইডিয়া এমন কোন ইন্ডাক্টর বা এমন কোন ক্যাপাসিটর পাবা যে যেটার কোনো রেজিস্টিভিটি নাই, সামান্যতম হলেও নাই? এটা কিন্তু পাওয়া সম্ভব না। বিশেষত ইন্ডাক্টর তো পাওয়া সম্ভবই না। কারণ ইন্ডাক্টর কি দিয়ে তৈরি? কপারের তার দিয়ে তৈরি। কপারের তার দিয়ে তৈরি না? ইন্ডাক্টরের কয়েল যে পেঁচায় কপারের তার দিয়ে পেঁচে না? তো এখানে তো রেজিস্টিভ ইফেক্ট তো থাকবেই। তো রেজিস্টিভ ইফেক্ট যদি সামান্য থাকে তো কিছুক্ষণ চার্জ আদান প্রদান করার পরে কি হবে? এই প্রত্যেকবার চার্জ আদান প্রদানের সময় কিছু চার্জ খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? কিছু চার্জ লস্ট হয়ে যাবে। আর প্রত্যেক, যেহেতু এক্সটার্নাল কোনো চার্জ দেওয়ার আর ব্যবস্থা নাই একবার চার্জ দেওয়ার পরে, তো মানে প্রতিবার যদি একটু একটু করেও চার্জ ড্যামেজ হয়ে যায় তাহলে এখান থেকে যে অসিলেশন পাবো, এটা কি আমি যে এটা ড্র করছি আনড্যাম্পড অসিলেশন, এটা কি সম্ভব? না স্যার। তো প্র্যাকটিক্যালি আমরা এই সার্কিট থেকে যে ধরনের অসিলেশন পাবো সেটা হচ্ছে এই ধরনের ড্যাম্প অসিলেশন। ওকে, কেন ড্যাম্প অসিলেশন পাবো প্র্যাকটিক্যালি তোমাকে যদি কোশ্চেন করা হয়? স্যার এখানে স্যার ডিসচার্জ হতে হতে স্যার চার্জের পরিমাণটা আস্তে আস্তে কমতেছে স্যার, সেজন্য স্যার আমাদের ফ্রিকোয়েন্সির যে স্যার ম্যাক্সিমাম লেভেলটা আস্তে আস্তে কমার কারণ কি? স্যার এখানে চার্জ কমে যাচ্ছে, সেজন্য আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজটা কমে যাচ্ছে স্যার, ভোল্টেজটা কমে যাচ্ছে, সেজন্য স্যার ওটা যে আমাদের যে টাইম পিরিয়ড আছে স্যার এটা কমে যাচ্ছে। তারপর আপনার যে আসলে এখানে চার্জ কমে যাওয়ার মানে কথা ছিল না, কিন্তু আইডিয়াল ইন্ডাক্টর ক্যাপাসিটর না থাকার কারণে, মার্কেটে না থাকার কারণে বা এদের রেজিস্টিভ ইফেক্ট থাকার কারণে চার্জটা কমে যাবে, তাই না? এবং যেহেতু বাইরে থেকে কোনো চার্জ সাপ্লাই দেওয়া হচ্ছে না সেহেতু চার্জটা তো আর সে বুস্ট আপ করতে পারবে না, পারবে? সে চার্জ পাবে না। ওকে, এই কারণে প্র্যাকটিক্যালি আমরা এই ধরনের ট্যাঙ্ক সার্কিট থেকে যে অসিলেশনটা পাবো সেটা কিন্তু আনড্যাম্পড না। সেটা কি ধরনের অসিলেশন?
damp oscillation. ড্যাম্প অসিলেশন। Because of the inductor and capacitor is not ideal, they have little bit resistive effect. Okay, of course they have a little bit resistive effect. So যেহেতু এক্সটার্নাল কোনো চার্জ সোর্স নাই, সেহেতু ওই রেজিস্টিভ ইফেক্টের কারণে চার্জ তো লস্ট হবেই, আর চার্জ যদি লস্ট হয় তাহলে সিগন্যাল তো ড্যাম হবেই। ওকে, বাট আমাদের টার্গেট কি ছিল? আনড্যাম্পড অসিলেশন, তাই না? আমাদের টার্গেট ছিল আনড্যাম্পড অসিলেশন প্রডিউস করা। তো আমরা আজকে আর দেখতেছি না, আমরা নেক্সট দিন দেখবো যে কিভাবে আমরা আনড্যাম্পড অসিলেশন তৈরি করতে পারি ট্যাঙ্ক সার্কিট থেকে। এই ট্যাঙ্ক সার্কিট তো আমরা দেখলাম যে এক্সটার্নাল চার্জ সাপ্লাই নাই, সেই কারণে যদিও আনড্যাম্পড অসিলেশন প্রডিউস করার কথা ছিল, তারপর ড্যাম্প হয়ে যাবে বিকজ অফ দি রেজিস্টিভিটি ইফেক্ট অফ দি ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর, নট পিওর। ওকে, বাট আমাদেরকে কোনো একটা মেকানিজম তো এখানে, ইলেকট্রনিক্স মেকানিজম তো একটা কাটাতেই হবে যে এই সার্কিট যেন ড্যাম্প সিগন্যাল না হয়ে যায়, আনড্যাম্পড অবস্থায় থাকে। ওকে, কিন্তু বাইরে থেকে চার্জ সাপ্লাই দেওয়া যাবে না, বাইরে থেকে দেওয়া যাবে না। ওকে, অন্য কোনো একটা মেকানিজম খাটাইতে হবে, সেটা আমরা নেক্সটে দেখবো। ওকে, তো তোমরা আমি যা দেখাইলাম যে বেসিক যেটুকু, যে সাইনোসোডিয়াল অসিলেটরস এবং অ্যাকচুয়ালি কিভাবে প্রডিউস হয়। আমাদের যত মোবাইল, রেডিও, টেলিভিশন যেখানে হাই ফ্রিকোয়েন্সি তো লাগতেছে, সব জায়গাতেই তো লাগতেছে, রেডিও, টেলিভিশন সবই তো মেগাহার্জ রেঞ্জে। আমরা মোবাইল চালাচ্ছি গিগাহার্জ রেঞ্জে। এই গিগাহার্জ রেঞ্জের সিগন্যাল আসতেছে কোত্থেকে? এই সাইনোসোডিয়াল অসিলেটর থেকেই আসতেছে। প্রত্যেকটা জায়গায় সাইনোসোডিয়াল অসিলেটর আছে, দ্যাট মিনস প্রত্যেকটা জায়গায় কি আছে? ট্যাঙ্ক সার্কিট আছে। ওকে, এবং সেইখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালু খুবই ছোট, তাই না? তুমি রেডিও, টেলিভিশন খুলে দেখো, ওইখানে যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর আছে সেগুলো পিকো ফ্যারাড রেঞ্জের বা ন্যানো ফ্যারাড রেঞ্জের, তাই না? খুবই ছোট মানের, কারণ এখানে তো অনেক হাই ফ্রিকোয়েন্সি প্রডিউস করতে হচ্ছে। তুমি এই যে ইকুয়েশন দেখলেই তো বুঝতে পারছো, তাই না? ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। কোনো কোশ্চেন? না আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেওয়ার চেষ্টা করি, দেখি।